এরপরে অন্য একটা পেজ ধরেছি, সেই পেজে প্রথমে এমসিকিউ গুলো আগে করায়, পার্ট বি। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন বলেছে, দেখ কি বলেছে, বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট ইজ আ, এটা কি হবে, নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট বলেছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য ফার্ম, ইন্টারেস্ট মানে ফার্মের দিক থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল এক ধরনের খরচা, কেননা পিএল অ্যাপ্রো অ্যাকাউন্টের আমরা কোন দিকে লিখতাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডেবিট সাইডে লিখতাম। ডেবিট সাইডে কি থাকে, সমস্ত খরচা থাকে, এটা হবে খরচা। if purchase consideration is more than net assets, নেট অ্যাসেটের যদি পারচেস কনসিডারেশন বেশি হয়, তখন সেই ডিফারেন্সটাকে কি বলা হয়, গুডউইল বলা হয়। কারণ তুই ধর কারোর ব্যবসা নিলি, 1,00,000 টাকার ব্যবসা নিলি, তার বদলে তাকে 1.5 লাখ টাকা দিলি, তাহলে যে 1.5 লাখ টাকা দিলি, অর্থাৎ যে পেমেন্ট করলি, পেমেন্টকেই বলা হয় পারচেস কনসিডারেশন। পেমেন্ট যদি বেশি করিস তখন তাকে বলা হয় গুডউইল, পেমেন্ট কম করলে তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে পারচেস কনসিডারেশন বেশি, এটা হবে অ্যান্সার হবে গুডউইল। বলছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ আ, কারেন্ট অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো, নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নান অফ দিস। এটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট, কোন একজন পার্টনার তো, নাম তো, ঠিক আছে তো, পার্টনার্স কারেন্ট এটা হচ্ছে তোর কি হবে, পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো। ঠিক আছে, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কি বলে, পার্সোনাল অ্যাকাউন্ট কেন বুঝতে পারলি তো, নামটা শুনেই বোঝার চেষ্টা কর, পার্টনার্স কারেন্ট, পার্টনার্স, পার্টনার্স মানে কোনো পার্টনারের নাম তো, আর নাম হলে কি কি হয়, পার্সোনাল অ্যাকাউন্ট। তা বলছে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট দ্য প্রফিট অ্যান্ড লস অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ইজ শেয়ার, এটা তো বুঝতেই পারছি, রিটায়ারমেন্টের সময় রিভ্যালুয়েশনের যে অ্যাসেট লাইবিলিটি যে রিভ্যালুয়েশন করি, তার প্রফিট বা লস, ওটা কাদের মধ্যে ভাগ করা হয়, সমস্ত পার্টনার, অল দ্য পার্টনার্স। আর পার্টনারশিপ ফার্ম আর্ন নেট প্রফিট 2,10,000, ফার্ম নেট প্রফিট করে 2,10,000 টাকা। পার্টনার্স আর এন্টাইটেল টু গেট কমিশন 5% নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। পার্টনার কমিশন হবে 2,10,000 ইন্টু 5/105, করে দেখ, 2,10,000 ইন্টু 5/105 কত হচ্ছে, 10,000 টাকা, এটা কারেক্ট অ্যান্সার। আফটার চার্জিং বলে 5/105 হয়, 11 থেকেই শিখছিস। হোয়াট ইজ কল্ড দ্য এক্সেস অ্যাকচুয়াল প্রফিট অফ নর্মাল প্রফিট, নর্মাল প্রফিটের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রফিট বেশি হয় তাকে কি বলে, সুপার প্রফিট। বলছে ইফ নাথিং মেনশন স্যাক্রিফাইসিং রেশিও, মানে বলছে কিছু মেনশন করেনি, মানে নিউ রেশিও যদি মেনশন না করে। এবার কোশ্চেনটা একটু, অ্যাকচুয়ালি আমরা কি শিখেছিলাম, কি আমরা কি শিখেছিলাম, যদি কোশ্চেনে কিছু মেনশন করে না দেয়, নিউ রেশিও যদি মেনশন না করে দেয়, কোশ্চেনে যদি নিউ রেশিও মেনশন করে না দেয়, তখন স্যাক্রিফাইসিং রেশিওটা কি হয়, ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও, মানে কোশ্চেনটা একটু একটু মানে পুরোপুরি দেয়নি, বুঝতে পারলি কি বললাম। তাহলে কি হবে, ইফ নাথিং মেনশন, কি না কি নাথিং মেনশন হবে, নিউ রেশিও, নিউ রেশিও যদি মেনশন করা না থাকে, তখন ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও, কোশ্চেনটা পুরো ইনকমপ্লিট কোশ্চেন, ঠিক আছে তো, কোশ্চেনটা যদি দেখা যায় না, ইনকমপ্লিট কোশ্চেন। আমার কথাটা বুঝতে পারলি, আমরা কি শিখেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও মেনশন করা না থাকে, তাহলে কি মেনশন না করা থাকে, নিউ রেশিও। ইফ নাথিং মেনশন নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও উইল বি, কি হবে, স্যাক্রিফাইসিং রেশিও উইল বি ওল্ড রেশিও। অ্যান্সারটা হবে ওল্ড রেশিও, বাট ওখানে কোশ্চেনটা একটু মিস ছিল। বলছে ক্যাপিটালস ডিউ টু আ ডিজিজ পার্টনার হুইচ ইজ ট্রিটেড অ্যাজ লোন ইন দ্য ফার্ম অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট আন্ডার সেকশন 37, দ্য লোন পেবেল ইন্টারেস্ট 6% হবে, এটা কোনো দেখার দরকার নেই, ঠিক আছে। দ্য ফ্যাক্টরস হুইচ ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ গুডউইল,
গুডউইল ডিপেন্ড করে লোকেশনের ওপর, নেচার অফ প্রোডাক্টের ওপর, ইনভেস্টমেন্ট ওপর। মনোপলি হবে না, ঠিক আছে? মনোপলি এটা হবে। মনোপলি মানে একচেটিয়া। ঠিক আছে, তাহলে গুডউইল কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে ওটা যদি জানা থাকে তাহলে অ্যান্সারটা লিখতে পারবি। এই যে গুডউইল কিসের কিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে লোকেশন অফ বিজনেস, এর উপর গুডউইল ডিপেন্ড করে। এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করে। নেচার অফ বিজনেস ডিপেন্ড করে। ফেভারেবল প্রাইস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে তো, কোয়ালিটি প্রোডাক্ট ডিপেন্ড করে। ঠিক আছে তো, এই নেচার অফ প্রোডাক্ট যেটা দিয়েছে তোর কোশ্চেনে। তারপর কন্টিনিউশন অফ বিজনেস এর উপর ডিপেন্ড করে। ট্রেন্ড অফ প্রফিট ডিপেন্ড করে, আদার ফ্যাক্টর। এটা এই দুটো মানে গুডউইল কিসের কিসের উপর ডিপেন্ড করে যে বললাম, তোমাদের লোকেশন অফ দ্য বিজনেস এর উপর গুডউইল ডিপেন্ড করে, নেচার অফ প্রোডাক্ট এর উপরও গুডউইল ডিপেন্ড করে। কিন্তু বইতে যে অপশন লিখেছে ইনভেস্টমেন্টের কথা কিছু বলেনি, ঠিক আছে? কিন্তু এখানে একটা মনোপলি দিয়েছে, ওরা বইতে একটা অপশন দিয়েছে, মানে বলেছে প্রতিযোগিতার সম্ভাবনা। ঠিক আছে, মানে কম্পিটিশন, কম্পিটিশন। মনোপলি মানে একচেটিয়া, মনোপলি মানে কোনো প্রতিযোগিতা নেই। তো এ আর বি অ্যান্সার তো হবে একটু শিওর, মানে এ আর গুডউইল কিসের কিসের উপর ডিপেন্ড করে, সেখানে এ আর বি অ্যান্সার হবে তো পুরো শিওর। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে গুডউইল কোন জিনিসের উপর ডিপেন্ড করে না, তার মানে অ্যান্সার কি মনোপলি আর ইনভেস্টমেন্টের মধ্যে কিছু একটা হবে। ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টার অপশন লেখা নেই এখানে, মানে ইনভেস্টমেন্টের উপর গুডউইলের কোনো সম্পর্ক নেই ইনভেস্টমেন্টের সঙ্গে। ঠিক আছে তো, তো এই কোশ্চেন একটু ডাউট আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে একটু শিওর, একটু ডাউট আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে একটু শিওর। ঠিক আছে তো, কেননা বইতে যে অপশন গুলো বলেছে, লোকেশন অফ বিজনেস গুডউইল ডিপেন্ড করে, এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট এর উপর গুডউইল ডিপেন্ড করে। ঠিক আছে তো, নেচার অফ বিজনেস। আচ্ছা, হয়ে গেছে, মনোপলি হবে না, কারেক্ট আনসার ইনভেস্টমেন্ট হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, কি বললাম, কারেক্ট আনসার কি হবে, ইনভেস্টমেন্ট হবে, মনোপলি হবে না, মনোপলি অপশন দিয়েছে এখানে। মনোপলির উপরও বিজনেসের গুডউইল ডিপেন্ড করে, এখানে অপশন দিয়েছে। তারপর বলছে কি 11টা, দ্য শেয়ার্স অন হুইচ আ ফিক্সড রেট অফ ডিভিডেন্ড ইজ পেবল এট ফার্স্ট ফ্রম কোম্পানি প্রফিট ইজ কল্ড অ্যাজ কি ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার জানিস, প্রেফারেন্স শেয়ার কেমন লেখা থাকে, 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, একটা ফিক্সড রেট ডিভিডেন্ড দিতে হয় কাদের, প্রেফারেন্স শেয়ারতে। ঠিক আছে তো, কিন্তু ইকুইটি শেয়ারতে কোনো ফিক্সড রেট নেই। তো বলছে ইফ ডিবেঞ্চার আর ইস্যুড এট ডিসকাউন্ট, ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করা হয়, দ্য ডেফিসিট অ্যামাউন্ট ইজ ডেবিট টু দ্য কোন অ্যাকাউন্টে নিতে হয়, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ঠিক আছে তো, আমরা যখন ডিবেঞ্চার ইস্যু করতাম ডিসকাউন্ট জেনারেল কি লিখতাম মনে আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এই যে ডিসকাউন্টটা হলো এটা কোথায় পাঠাতে হয়, এটা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার পাঠায়। বলছে এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, তাদের আগের রেশিও ছিল 2:1, এখন রেশিও হলো 3:2। তাহলে হু ইজ গেট, বা তার একটু আগে একটু এটা করে দেখতে পারিস একটু, আগে 2:1 ছিল, এ বি আগে ছিল 2:1, মানে 2/3 আর 1/3, এখন কত হলো 3:2, মানে 3/5 আর 2/5। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ, মানে 2/3 মাইনাস কি হবে 3/5, আর এটা 1/3 মাইনাস 2/5, 3/5 এলসিএম করলে কত হবে 15, 3 5 5 5 দুগুণে 10, মাইনাস 3 থেকে 9, মানে 1/15 এটা স্যাক্রিফাইস, আর এটা 15, 15 5 6, মাইনাস 1/15। হিসাব করে দেখলাম এ হচ্ছে স্যাক্রিফাইস করছে আর বি হচ্ছে গেন করছে, অপশন দিয়েছে কিছু। হ্যাঁ, তাহলে
এ স্যাক্রিফাইস আর বি গেন। বলছে হু গেন ডিউ টু চেঞ্জ ইন প্রফিট রেশিও। কে গেন করছে অঙ্কটায়? বি গেন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 2 নম্বরটা, বুঝতে পারলি? আমি যে করে দেখলাম সেখানে কি বেরোলো? এ স্যাক্রিফাইস বেরোলো, বির গেন বেরোলো। তো ওরা জানতে চেয়েছে গেন কে করেছে, বি গেন করেছে। দ্য ব্যালেন্স অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ব্যালেন্স বল, বলতে পারবি? এই যে রিভ্যালুয়েশন করলাম, অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট যে রিভ্যালুয়েশন করছিলাম, ওর ব্যালেন্সটা কি হয়? ডেবিট ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, নাকি নীল ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্সও হতে পারে, ঠিক আছে তো? ক্রেডিট ব্যালেন্সও হতে পারে, ঠিক আছে তো? নীলও তো হতো, দুধের সমান তো হতো। তাহলে কি বলবো? অল অফ এ বি সি। তাহলে যাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে গুডউইল যে আমরা করেছি না, গুডউইল কত নম্বর অ্যাকাউন্ট উল্লেখ আছে? 26 নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড উল্লেখ আছে। দেখ AS3 কি আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। AS14 তোদের সিলেবাসে নেই, ঠিক আছে তো? AS30 তোদের সিলেবাসে নেই। সিলেবাসে কোনটা? অনলি 26। কত কত হয়? 3 আর 26 তোদের সিলেবাসে আছে। 3 আছে ক্যাশ ফ্লো আর 26 গুডউইল। বলছি ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার ইজ, ইন্টারেস্ট পেড অন, এটা হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট। প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার, ঠিক আছে তো? এটা এক ধরনের লাইবিলিটি। বলছে দ্য পার্ট অফ ক্যাপিটাল হুইচ হ্যাজ বিন কলড আপ বাট নট ইয়েট রিসিভড ফ্রম দ্য শেয়ার হোল্ডার। এখনো কল করা হয়নি। বলছে পার্ট অফ ক্যাপিটাল হ্যাজ বিন, ও কলড আপ, কল করা হয়ে গেছে কিন্তু টাকাটা পাওয়া হয়নি। কলসিন এরিয়ার। তারা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড ফর ফিনান্সিয়াল অ্যানালাইসিস। কোনটা দরকার? সব করাই দরকার। রেশিও দরকার, ক্যাশ ফ্লো দরকার, কমন সাইজ স্টেটমেন্ট, সব করাই দরকার। ক্যাশ সেল বলেছে ক্রেডিট সেলের 40%, টোটাল সেল বলে 2,80,000। তাহলে ক্যাশ সেল কত? এটা সোজা দিয়েছে, বাট একটু করে দেখাতে হবে এটা। আমরা কি জানি? ক্যাশ সেলের সাথে ক্রেডিট সেল যোগ করলে কি হয়? টোটাল সেল। অঙ্কটা কি বলেছে বল? ক্যাশ সেল কি বলেছে বল? ক্যাশ সেল 40% অফ টোটাল সেল, তাই তো? তাহলে টোটাল সেল যদি 100 হয় আর ক্যাশ সেল যদি 40 হয়, তাহলে ক্রেডিট সেল কত? 60। অ্যামাউন্টটা কার বলেছে? ক্যাশ সেল না ক্রেডিট সেল? টোটাল সেল কত টাকা দিয়েছে? 2 লাখ। কি বের করতে বলেছে? তাহলে হয়ে গেল 2,80,000 ইন্টু 40/100, 1,12,000। টোটাল সেল বলে 2,80,000। হ্যাঁ, একটু ভুল বলেছিস তোরা। যেটা বললাম ক্যাশ সেল 40% মানে ক্রেডিট সেলে, টোটাল সেলের বলেনি, ওখানে ভুল বলেছিস। ক্রেডিট সেলের 40%, তাহলে ক্রেডিট সেলটাকে 100 হবে, ক্রেডিট সেলটা 100 হবে, তাহলে টোটাল সেল হবে কত? 140। তাহলে কত হবে? 2,80,000 ইন্টু 40/140, 80,000 হবে স্যার। হুম, তাহলে কারেক্ট অ্যান্সার হলো 80,000 টাকা। বলছে স্টক টার্নওভার রেশিও বলছে 6, এভারেজ স্টক বলছে 40,000, বলছে কস্ট অফ গুডস সোল্ড কত? তাহলে করতে হবে, করে দেখতে হবে। লেখ স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। তাহলে স্টক টার্নওভার রেশিও বলে 6, কস্ট অফ গুডস সোল্ড মানে COGS বাই এভারেজ স্টক কত? 40,000। কত হবে? 2,40,000 অ্যান্সার। আইডিয়াল কারেন্ট রেশিও কত হয়? 2:1। নেট প্রফিট রেশিও ইজ আ লিকুইডিটি রেশিও না রেভিনিউ স্টেটমেন্ট রেশিও? এটা রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। বলছে ইফ দ্য নাম্বার অফ স্টক টার্নওভার 5, তো এভারেজ স্টক টার্নওভার রেশিও কত হবে? মানে কত দিন? তাহলে এটা 365/5 মানে 73 দিন।
হয়ে গেল, এমসিকিউ সব করে দিন, ঠিক আছে। স্যার ওটা কি বললেন, আইডিয়াল রেশিওটা 2:1? আইডিয়াল কারেন্ট রেশিও হ্যাঁ, কারেন্ট রেশিও। 2:1 হয়েছে। এবার দেখেন এসে কুকুর বলছে হোয়াট, মানে কোন বারো প্রথম দিকে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এসিকিউ গুলো কি কি বলেছে একটু দেখে নিই। হোয়াট ইজ পারচেস গুডউইল, পারচেস গুডউইল কাকে বলে, ঠিক আছে তো। কারণ আমরা কি বলি গুডউইল দু রকমের, একটা পারচেস গুডউইল হয়, একটা সেলফ জেনারেটেড গুডউইল হয়, ঠিক আছে তো। এবার হচ্ছে ফিক্স ক্যাপিটাল মেথড কি, হিডেন গুডউইল কি, চার্জ এগেন্স প্রফিট কি, এগুলো জাস্ট দেখে নিতে হবে, এগুলো পড়া সব। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট, সুপার প্রফিট কাকে বলে, সেলফ জেনারেট গুডউইল দিয়ে দিয়েছে কাকে বলে, হোয়াট টাইপ অফ গুডউইল ক্যান শো ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, পারচেস গুডউইল দেখানো হয় বইতে। বলছে হোয়াট ইজ আনকল্ড ক্যাপিটাল, বলছে গিভ দ্য মিনিং অফ শেয়ার্স ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, হোয়াট ডু মিন বাই প্রোরাটা অ্যালটমেন্ট শেয়ার্স, লেখানো আছে নোটে। বলছে নেচার অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা এক ধরনের খরচ। যে হোয়াট ইজ লিকুইডিটি রেশিও, হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট, রাইট দ্য নেম অফ ইউজার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, হোয়াট ডু মিন বাই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বলছে হোয়াট ইজ মিন বাই কম্পারেটিভ ব্যালেন্স শিট, হোয়াট ইজ ইনভেন্টরি টার্নওভার রেশিও, আর হোয়াট ইজ ডেপ্ট ইকুইটি রেশিও। এগুলো এসিকিউ গুলো এসেছিল, এগুলো সব লেখানো আছে, এগুলো জাস্ট একবার করে পড়ে নিতে হবে। এই পেজের এমসিকিউ সেগুলো বলে দিলাম। বাট এটা করাচ্ছি এখন। কি বলেছে প্রথমে, পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছে। বলছে বাসু, হরিশ অ্যান্ড যাদব আর পার্টনার্স ইন আ ফার্ম উইথ ক্যাপিটাল কন্ট্রিবিউশন 50,000, 40,000, 30,000। এই ক্যাপিটাল ছিল 50,000, 40,000, 30,000। দেয়ার পার্টনারশিপ এগ্রিমেন্ট প্রোভাইডস ফর দ্য ফলোইং। আইওসি বলেছে 10%, আইওডি বলেছে 10%, হরিশ অ্যান্ড যাদব ফর ইচ পেড স্যালারি 500 টাকা পার মান্থ, বাসু ইজ টু পেড কমিশন 5% অফ দ্য নেট প্রফিট। বলছে দ্য রিমেনিং প্রফিট, যত টাকা প্রফিট বেঁচে থাকবে তার 40% বাসুকে দেবো, 30% হরিশকে দেবো, আর 20% যাদবকে দেবো, আর 10% রিজার্ভে পাঠাবো। এই দিয়েছে অঙ্ক। নেট প্রফিট বলছে 50,000 টাকা, বাসু উইথড্র করেছে 1,000 টাকা পার মান্থ বিগিনিং অফ ইচ মান্থ, হরিশ উইথড্র করেছে 1,000 টাকা পার মান্থ মিডিল অফ দ্য ইচ মান্থ, যাদব উইথড্র করেছে 1,000 টাকা পার মান্থ এন্ড অফ ইচ মান্থ। বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2022। এই অঙ্কের সঙ্গে থিওরি অর দিয়েছিল পিএল অ্যাপ্রো কাকে বলে, ঠিক আছে, এবং স্টেট ইটস ক্যারেক্টারিস্টিক্স। পিএল অ্যাপ্রো কাকে বলে 1 নম্বর, আর ক্যারেক্টারিস্টিক 3 নম্বর, 1 আর 3 4 নম্বর। তো ঠিক আছে, আমি আগে অঙ্কটা করি। এইটা লিখলাম কি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট কত টাকা দিয়েছে দেখা যাক। নেট প্রফিট ছিল 50,000 টাকা, এখানে লিখে দেবো বাই পিএল অ্যাকাউন্ট বলে নেট প্রফিট 50,000 টাকা। ডেবিট ক্রেডিটটা বসিয়ে দিই। ডেবিট দিকে লিখবো আইওসি, টু আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত টাকা, প্রথম জনের নাম কি ছিল বাসু, তারপর ছিল হরিশ, তারপর ছিল যাদব। বাসুর ক্যাপিটাল ছিল 50,000 টাকা, তার 10% মানে 5,000 টাকা। হরিশের ছিল 40,000, তার 10% 4,000। আর যাদবের ছিল 30,000, তার 10% 3,000। 5 আর 4 9 আর 3 12,000।
হয়ে গেল। আইওডি কে এর দিকে লিখো বাই, বাই আইওডি একই। বি এইচ জে, বাসু, হরিশ আর যাদব। ইন্টারেস্ট অন ড্রয়িংস। বাসু টাকা তুলেছে কবে দেখ, 1000 টাকা করে প্রতি মাসের শুরুতে, মানে 12,000 টাকা। কত পার্সেন্ট? 10%। আর কি শিখেছিলাম? মাসের শুরুতে তুললে, তাই তো? এটা কি মাসের শুরু বলেছে? হ্যাঁ, প্রতি মাসের শুরুতে তুললে 6.5/12 হয়। হরিশ, হরিশ তুলেছে কত করে? হরিশও 1000 টাকা করে তুলেছে, কিন্তু প্রতি মাসের মাঝে, মানে 12,000 ইন্টু 10/100 ইন্টু 6/12। আর যাদব কবে তুলেছে? যাদব তুলেছে প্রতি মাসের শেষে 1000 টাকা করে, 12,000 ইন্টু 10% প্রতি মাসের শেষে, মানে 5.5/12। এই বলেছিল। তাহলে কর 12,000 ইন্টু 10% ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, কত হয়েছিল? 650। তারপর 12,000 ইন্টু 10% ডিভাইড বাই 2, মানে 600। 6/12 মানে ডিভাইড বাই 2, 600। লাস্ট 12,000 10%, মানে 1200 ইন্টু 5.5/12, কত হচ্ছে? 550। তিনটে যোগ করে কত হচ্ছে? 1800। হয়ে গেল। তাহলে 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি বলেছে? স্যালারি পাবে হরিশ আর যাদব, তাহলে একটু পার্টনার স্যালারি। হরিশ আর যাদব, হরিশের স্যালারি কত করে দেখ বলেছিল? 500 টাকা করে পার মান্থ, মানে 6,000 টাকা হরিশের, যাদবেরও 6,000 টাকা, টোটাল 12,000 টাকা হচ্ছে। কমিশন পাবে কে? বাসু, টু বাসুস কমিশন লেখ। বাসুর কমিশন কত ছিল? নেট প্রফিটের 5%, নেট প্রফিট ছিল কত? 50,000। 50,000 5% করলে 2,500 টাকা হচ্ছে। ব্যালেন্স করে দেবে। 50,1800 যোগ করলে কত হচ্ছে? 51,800। এখানে 51,800 লিখবো, 51,800 থেকে বাদ দে। 12 12 24 আর 2,500, 26,500। 51,800 মাইনাস 24,000 টাকা মাইনাস 2,500, কত হচ্ছে? 25,300। লিখবো কি? 2। তার আগে লিখবো রিজার্ভে ট্রান্সফার করছি, তো লিখবো 2 রিজার্ভ। কত টাকা রিজার্ভে ট্রান্সফার করবো জানিস? 10%। যত টাকা ব্যালেন্স বেরোলো তার 10% করলে কত হচ্ছে? 25,300 10% করলে 2,530। বাকিটা ভাগ করে দে পার্টনারদের মধ্যে। টু ব্যালেন্স অফ প্রফিট। সু, হরিশ আর যাদব। রেশিও কত ছিল? 4:3:2, মানে 4/9, 3/9 আর 2/9, তাই তো? না, এরকম করার দরকার আছে?
40% একবারে 40% করি, 9 করলে ভুল হয়ে যাবে, বুঝতে পারলি কি বললাম? আমার কথা শুনলি কি বললাম? 9 করলে ভুল হয়ে যাবে, কেননা আমাদের ব্যালেন্স কত পেয়েছিল 25,300, তার 10% রিজার্ভে পাঠাবো, 40% পাঠাবো হচ্ছে কোথায়, 40% বাসুর প্রফিট হবে, মানে 40% করবি, 30% করবি আর 20% করবি। 9 করলে ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? 9 করা যাবে না এখানে। 25,300 ইন্টু 40% কত হচ্ছে? 10,120। 25,300 ইন্টু 30% কত হচ্ছে? 7,590। স্যার দাঁড়া, 25,300 ইন্টু 20% কত হচ্ছে? 5,060। বল। 25,300 থেকে 2,530 বাদ দিতে হবে? না, কেন বাদ দেবো? আমি তো ওখানে বলে দিয়েছি ভালো করে পড়, ওই জন্য তো করলাম না, ওই জন্য তো করবো না। ওখানে ভালো করে পড়, বলছে কি, বলছে দ্য রিমেনিং প্রফিট, ভালো করে শুনবি, 5 নম্বর পয়েন্ট, রিমেনিং প্রফিট, 25,300, এই রিমেনিং প্রফিটের 40% বাসুকে দেবো, 25,300 40%, 25,300 30% হরিশকে দেবো, 25,300 20% যাদবকে দেবো, আর 25,300 10% রিজার্ভে পাঠাবো, তাই বলেছে ওরা। স্যার এখন একটু দেবেন? নেই না। দিচ্ছি। প্লাস মাইনাস করে দেয়। 1800 এখান থেকে মাইনাস করে দিতে করা হয়ে গেছে। ঠিক আছে, দেখ, দেখ বাড়ালাম এদিক টাকা, দেখ অ্যান্সার পাঠিয়েছি, দেখ আমি বলছি মিলিয়ে নে। নেট প্রফিট হয়ে গেল 50,000 টাকা, তাই তো? ইন্টারেস্ট অন ড্রয়িংস দেখ, প্রথম জন 650, তারপর 600, তারপর 550 করে 1800। আইওসি 5,000, 4,000, 3,000 করে 12,000, ঠিক আছে তো? পার্টনার স্যালারি 6 করে 12,000, কমিশন 2,500, ঠিক আছে? যেগুলো হয়নি সেগুলো দেখে দেখে করে নে, বললাম তো। কমিশন আড়াই হলো। হুম। ঠিক আছে, এটা হলে বলিস, তারপর অঙ্কটা করবো। রিজার্ভে কত বলেছিল স্যার? 10%, ভালো করে পড় কোশ্চেনটা। বলো, পরেরটা বলবো, হয়েছে? তাতেই কর, পরেরটা বলবো। বলি পরেরটা, দেখ 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, ইস্যু অফ শেয়ার দিয়ে দিয়েছে, বলছে আরিয়ান লিমিটেড রিইস্যু 1000খানা ইকুইটি শেয়ার, আরিয়ান লিমিটেড 1000খানা শেয়ার রিইস্যু করছে, সরি ইস্যু না, রিইস্যু, 1000খানা শেয়ার রিইস্যু করছে, 10 টাকা দামের শেয়ার 6 টাকা করে, ঠিক আছে? হুইচ ওয়াজ ফরফিটেড ফর নন পেমেন্ট, যে শেয়ারগুলো ফরফিট হয়েছিল, কেন ফরফিট হয়েছিল? কলে টাকা দিতে পারেনি 4 টাকা, পাস নেই সেই জার্নালটি। তাহলে 3টে জার্নাল হবে, প্রথমে ফরফিচার, রিইস্যু, ক্যাপিটাল, কতগুলো শেয়ার ফরফিচার হবে? 1000টা শেয়ার, ঠিক আছে তো? 4 টাকা দিতে পারে না, মানে দিতে পারে 6 টাকা, তো জানিস জার্নালটা কি হবে? করা আরম্ভ কর। কি লিখবো ফার্স্ট? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার? 1000টা শেয়ার, 10 টাকা করে মানে 10,000, টু কলসিনেডিয়ান, কত টাকা করে দিতে পারেনি? বল 4 টাকা, তাই তো? তারপরে 4,000 টাকা, টু শেয়ার ফরফিটেড, টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট 6,000 টাকা, ঠিক আছে? এবার
1000টা শেয়ার রিইস্যু করছি কত টাকা করে, দেখ কোশ্চেন সুন্দরভাবে বলে দিয়েছে, 6 টাকা করে রিইস্যু করছি, তাই তো? রিইস্যু করে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 6000 টাকা, ঠিক আছে তো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 4000 টাকা, টু শেয়ার ক্যাপিটাল 10,000 টাকা। লাস্ট জার্নাল শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ, তাহলে ফরফিট কে ছিল 6,000 টাকা আর ফরফিট ডেবিট 4,000 টাকা, 6 থেকে 4 বাদ দিলে 2,000 টাকা হয়ে গেল অ্যান্সার। দেখিস এত অব্দি বেরিয়েছে কিনা। স্যার 2000 বেরোচ্ছে? হ্যাঁ, স্যার লাস্ট জার্নালটা বলুন। লাস্ট জার্নাল শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ 2000। এর সাথে একটা থিওরি অর্থই ছিল, বলেছিল ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের পার্থক্য লেখ। এই সোজা কোশ্চেন, 4টে পয়েন্ট লিখতে হবে, 4 না। 2 এর দাগের অঙ্কটা হয়ে গেল। 3 এর দাগে ডিবেঞ্চারের অঙ্ক দিচ্ছে, একটা ডিবেঞ্চার কি বলছে, অজয় লিমিটেড পারচেস আর রানিং বিজনেস, অজয় লিমিটেড একটা রানিং বিজনেস কিনেছে কার থেকে, বিজয়ের থেকে। কত টাকা দিয়ে, ফর সাম 30 লাখ টাকা, যার মধ্যে বিল দিয়ে 6 লাখ টাকা, তাহলে বাকি শর্ট পড়লো কত টাকা, 24 লাখ টাকা। 24 লাখ টাকা ডিবেঞ্চার ইস্যু করছে কিসে, ঠিক আছে। ঠিক ওনাটা দেখলাম, বুঝিলাম। এবং চা এখানে 6,000 এই যে ইস্যু করলো 6 টাকা করে, 6 × 10 হলো 6,000 হলো। আর ফরফিটেড কত টাকা, 4 টাকা বাকি ছিল, 4 টাকা ইয়ে হলো, আর এখান থেকে 10 করে ইয়ে করলো। আচ্ছা এই জন্য এখানে থেকে মাইনাস করলো, 4,000 দিয়ে 6,000 মাইনাস হচ্ছে। বুঝছো? এবার বলেছে এই যে অ্যাসেট আর লাইবিলিটি কি কি, আমি তো ওর 30 লাখ টাকার বিজনেস কিনেছি, তার মধ্যে কি ছিল, প্ল্যান কিনেছি 18 লাখ টাকা, বিল্ডিং 8 লাখ টাকা, কত 18 আর 8 বল 26 লাখ, স্টক 6 লাখ, কত হলো 32 লাখ, ডেটার্স কত 1 লাখ, কত হলো 33 লাখ টাকা, ঠিক আছে তো? কিরে বুঝতে পারছিস তো, 18 আর 8 কত 26, 26 আর 6 কত 32, 32 আর 1 33, 33 লাখ টাকার অ্যাসেট নিচ্ছি, লাইবিলিটি কত 4 লাখ, তাহলে কত নিচ্ছি 29 লাখ টাকা। 29 লাখ টাকা নিয়ে ওকে দিচ্ছি কত, 30 লাখ টাকা। তাহলে বেশি দিচ্ছি না কম দিচ্ছি, 1 লাখ টাকা বেশি, এটাকে বলে গুডউইল। চ অঙ্কটা পড়, করতে গেলে বুঝতে পারবি। কি কি কিনছিস বল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট লেখ কত টাকা,
বল প্ল্যান্ট হয়ে এখন ডেবিট কত টাকা? 18 লাখ টাকা। বিল্ডিং কত টাকা? 8 লাখ। বিল্ডিং কত টাকা দিয়ে? 8 লাখ। ঠিক আছে, তো বিল্ডিং কিনছি 8 লাখ টাকা, তারপর স্টক কিনছি 6 লাখ টাকা দিলে স্টক অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা। তারপর ডেটার্স অ্যাকাউন্ট 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে বুঝলি কি কি হলো? অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিট হয় 18, 26, 26 হয় 32 আর 1। ঠিক আছে, 18, 8, 26। ঠিক আছে, 18, 8, 26, 26 আর 6, 32 আর 1, 33 লাখ। ঠিক আছে, এক লাইন ছেড়ে দিবি। লাইবিলিটি নিচ্ছিস কত? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত টাকা বল? ক্রেডিটার্স কত টাকা ছিল? 4 লাখ টাকা। আর ওকে দেবো কত বল? 30 লাখ টাকা। তাহলে অজয় কিনছে বিজয়ের থেকে, লিখবি টু বিজয় লিমিটেড। টু বিজয় লিমিটেড কত টাকা দেবো এখানে বল? 30 লাখ টাকা। কি রে বল? কি রে? 30 লাখ। বলছে কত না, কত তো বলেছে? 30 লাখ টাকা দেবো। শোন শোন, আমি বলছি। আরে 29 লাখ টাকার অ্যাসেট নিচ্ছি, দিচ্ছি 30 লাখ টাকা। তাহলে কত টাকা এক্সট্রা দিচ্ছি? 1 লাখ। 1 লাখ টাকা অতিরিক্ত টাকা দিলে তাকে কি বলে? গুডউইল বলে। আর গুডউইল কি হয়? অ্যাসেট ডেবিটে বসবে। ডেবিটে গুডউইল 1 লাখ টাকা লেখ। এবার দেখ দু সাইড ট্যালি কর, মিলে গেছে। দেখ মিলেছে কিনা দেখ। 18 আর 26, 26 আর 32 আর 2, 34 লাখ। 34 মিলে গেল। ঠিক আছে, কি বললাম বুঝলি তো? ওকে দেবো 30 লাখ, নিচ্ছি 29 লাখ। লাস্ট দান না। বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 30 লাখ টাকা। এর মধ্যে বিল দিচ্ছি, বিল। তাই তো, দেখ এখানে কি বলেছে? ওকে যে পেমেন্ট করবো কিসের মাধ্যমে? বিলের মাধ্যমে। তো লিখবো কি? লিখবো টু বিল। বিল কত দিচ্ছি বল? 6 লাখ টাকা। আচ্ছা, 16 লাখ টাকা। বিল দিয়ে 6 লাখ টাকা, তাই তো? তো এখানে লিখবো 6 লাখ। 30 লাখ মানে 6 লাখ টাকা বিল। রইলো বাকি কত? 24 লাখ টাকা। 24 লাখ টাকা ডিবেঞ্চার দেবো। তো ডিবেঞ্চার দেবো কত পার্সেন্ট ডিবেঞ্চার দেবো অঙ্কে? 10% ডিবেঞ্চার, টু 10% ডিবেঞ্চার। ডিবেঞ্চার অ্যাকাউন্ট তাহলে একটু করে দিচ্ছি। 24 লাখ টাকা 10% ডিবেঞ্চারে দেবো। 10% ডিবেঞ্চার দেবো, কিন্তু কত পার্সেন্ট ডিসকাউন্টে দেবো? 4% ডিসকাউন্ট, মানে এটাই তো 96 টাকা। 24 লাখ বাই 96 কত হচ্ছে? 25,000 খানা ডিবেঞ্চার দিচ্ছি। ওই কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি? 25,000 খানা ডিবেঞ্চার দিচ্ছি। তাহলে 25,000টা ডিবেঞ্চার 100 টাকা করে হলে কত হচ্ছে? 25 লাখ টাকা, তাই তো? 25 আর 6, 31 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা ডেবিটে শর্ট পড়ছে, তাহলে ডেবিটে লিখবো কি? 1 লাখ টাকা কি বলে লিখবো? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার লিখ। ডিসকাউন্ট অন
ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, বুঝলি? কোনটা কি বলবো? 30 লাখের মধ্যে ওকে 6 লাখ টাকার বিল দিলাম, তাহলে বাকি আছে কত? 24 লাখ টাকা। 24 লাখ টাকা ডিবেঞ্চার ইস্যু করবো, 4% ডিসকাউন্ট, 100 টাকা যদি হয় 4 টাকা ডিসকাউন্ট, করবো।